প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমরা আজ যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রথমে আসো, যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বোঝায়? শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে। ইহাকেই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলা হয়। অর্থাৎ যন্ত্রের ভিতরে যে শক্তি থাকে, সেই শক্তি কখনো সৃষ্টিও করা যায় না নতুন করে, কিংবা সেই শক্তিকে ধ্বংসও করা যায় না। শুধু এই যান্ত্রিক শক্তিটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এটাকে বলবো আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। প্রথমে আসো, যান্ত্রিক শক্তি কি সেটা জানার চেষ্টা করি। গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে। অর্থাৎ আমরা বলতে পারি যন্ত্রের ভিতরে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। এই যান্ত্রিক শক্তি দুটি শক্তির সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। এই বিভব শক্তিকে আমরা সঞ্চিত শক্তিও বলে থাকি। আমরা জানি কোনো বস্তুকে নিচ থেকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুলতে পারলে তার মধ্যে একটি শক্তি সঞ্চিত হয়। ইহাকেই বিভব শক্তি বলে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে তুলি, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এটাকে বিজ্ঞান বিভব শক্তি বলে। অন্যদিকে বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয় উপরে তোলার পরে, তবে অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকবে। আমরা জানি যে কোনো বস্তু নিচের দিকে পড়ে। তখন যদি কয়েকটি বিন্দুতে পরিমাপ করা হয়, অর্থাৎ একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় যদি কয়েকটা বিন্দুতে আমরা পরিমাপ করি, তবে দেখা যাবে যে বিভব শক্তি নিচে পড়ার সময় কমছে। অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছিল নিচে পড়ার সময় সেটা কমে যাবে এবং গতিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ যতটুকু বিভব শক্তি কমছে ঠিক ততটুকুই গতিশক্তি বাড়ছে। অর্থাৎ বিভব শক্তি কমে যাবে এবং গতিশক্তি বেড়ে যাবে। কমে যাওয়া আর বেড়ে যাওয়ার পরিমাণ সবসময় সমান থাকবে। এটাকেই বলবো আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। শক্তির রূপান্তর কিভাবে ঘটে? আমরা যে শক্তির রূপান্তরের কথা বলছি সেটা কিভাবে ঘটে, এটা বুঝতে গেলে আমরা একটা উদাহরণ নিয়ে আসব। আমরা একটি 12 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উপরে এই বিন্দুতে তুলব। তাহলে আমরা নিচ থেকে 10 মিটার উপরে এই বিন্দুতে 12 কেজি ভরের একটা বস্তুকে আমরা তুলব। তখন তার মধ্যে একটি শক্তি সঞ্চয় হবে, যাকে বিভব শক্তি বলি। বিজ্ঞান বলে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, সেটাকে বলবো আমরা বিভব শক্তি। তারপর বস্তুটিকে 10 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে এ, বি, সি এই তিনটা বিন্দুতে আমরা শক্তি রূপান্তর বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে লক্ষ্য রাখবে। আমরা 12 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে গিয়ে 12 কেজি। এই সি বিন্দু অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই বস্তুটাকে আমরা কি করব, এ বিন্দুতে তুলব। এই টোটাল এইচ হচ্ছে গিয়ে কত, আমরা 10 মিটার উচ্চতায় তুলব। এইচ মানে 10 মিটার উচ্চতায় তুলব, তবে অভিকর্ষের বিরুদ্ধে। আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী নিচের দিকে টানে। আমরা যেহেতু উপরের দিকে তুলব, তাহলে এটা অভিকর্ষের বলের বিরুদ্ধে আমরা বস্তুটা যখন উপর দিকে তুলব, তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে। এটাকে বলবো আমরা বিভব শক্তি।
এই শক্তিটা কিন্তু বর্তমানে এই বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠে আছে, এর মধ্যে কোনো শক্তি নেই। যখন আমরা উপরে তুলব তখন তার মধ্যে একটা শক্তি জমা হবে, মূলত এটা হচ্ছে গিয়ে সঞ্চয় শক্তি, এটাকে বিজ্ঞান বলে বিভব শক্তি। আমরা আগে দেখার চেষ্টা করব কি পরিমাণ বিভব শক্তি তার মধ্যে জমা হয়, তারপরে এই বস্তুটাকে আমরা ছেড়ে দিয়ে 3টি বিন্দুতে তার রূপান্তর দেখার চেষ্টা করব। দেখো, আমরা বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এইচ মানে 5 আর 5 এই 10 মিটার উচ্চতায় এই বিন্দুতে তুলেছি। এখন আমরা এই বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে, এই 3টা বিন্দুতে তার রূপান্তর বোঝার চেষ্টা করব। এই সি বিন্দু, এই বি বিন্দু এবং এ বিন্দু। এটা হচ্ছে পড়ার সময়। প্রথম আমরা দেখব এ বিন্দুতে এ বিন্দুতে কি পরিমাণ শক্তি তার মধ্যে জমা হলো বা তার বিভব শক্তি কতটুকু হলো। দেখো, এ বিন্দুতে বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি mgh। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি হবে, বস্তুটার ভর হচ্ছে 12 কেজি, m এর মান 12 কেজি, g এর মান হচ্ছে 9.8 এবং কতটুকু উচ্চতায় তোলা হয়েছে তাকে? 5 এবং 5 10 মিটার উচ্চতায় তোলা হয়েছে। অর্থাৎ mgh এর পরিমাণ হবে 1176 জুল। অর্থাৎ আমরা বলবো এই 12 কেজি ভরের বস্তুটা যখন নিচে ছিল তখন তার মধ্যে কোনো রকমের শক্তি ছিল না। এই বস্তুটাকে যখন 10 মিটার উচ্চতায় আমরা তুললাম তখন এই বস্তুটার মধ্যে একটা শক্তির সঞ্চয় হলো, এটাকে বলবো আমরা 1176 জুল। শক্তির একক জুল আমরা জানি, এটাকে বলবো আমরা বিভব শক্তি। অর্থাৎ এই বস্তুটার মধ্যে 1176 জুল শক্তি জমা হয়েছে, বা এটাকে আমরা বলবো সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। এখন এই বস্তুটাকে আমরা নিচ থেকে ফেলে, উপর থেকে ফেলে দিয়ে এই বি বিন্দুতে বোঝার চেষ্টা করব এবং সি বিন্দুতে তার কতটুকু শক্তি রূপান্তর হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। তার আগে একটু দেখে নেব এই বিন্দুতে বিভব শক্তি এতটুকু হলো, এই বিন্দুতে গতি শক্তি কত। দেখো, এই বিন্দুতে যদি গতি শক্তি বের করতে চাই, গতি শক্তির আমাদের সূত্র হচ্ছে গিয়ে হাফ mv স্কয়ার। m এর মান আমরা জানি 12 কেজি, কিন্তু b স্কয়ারের মানটা আমরা জানি না। এই জন্যই b স্কয়ারের মান আমাদের বের করে নিতে হবে। আমরা জানি b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। আমরা এই সূত্রের মাধ্যমে b স্কয়ারের মানটা বের করে নিব। দেখো, যেহেতু বস্তুটা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, তার আদি বেগ 0, 2 আমরা বসালাম। এ মানে ত্বরণ, আমরা জানি উপর থেকে নিচে পড়ার সময় যে ত্বরণটা হয় সেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি, কিন্তু এখানে এই দ্বারাই বোঝাচ্ছি আমরা 9.8। এবং s মানে দূরত্ব, অর্থাৎ এই বস্তুটা যেহেতু দেখো তো এই বিন্দুতে আছে, আমরা এই বিন্দুতে তার গতি শক্তি মাপার চেষ্টা করছি। এই বিন্দুতে তার দূরত্ব 0, অর্থাৎ এই বিন্দুতে কি সে স্থির অবস্থায় আছে, অর্থাৎ তার কোনো সরণ ঘটেনি বা তার কোনো দূরত্ব অতিক্রম করেনি। সুতরাং 0 স্কয়ার মানে 0, আর এখানে যেহেতু একটা 0 আছে, 2 × 9.8 × 0, এটা একটা 0, অর্থাৎ b স্কয়ারের মান হলো 0। আমরা এই b স্কয়ারের মান দিয়ে হাফ mv স্কয়ারের মানটা, অর্থাৎ এই বিন্দুতে বস্তুটার গতিশক্তি কতটুকু হবে সেটা বা বোঝার চেষ্টা করব বা মাপার চেষ্টা করব। দেখো, b স্কয়ারের মান যদি আমরা 0 বসাই দেই, এই বিন্দুতে গতিশক্তি হবে হাফ, m এর মান 12 আর b স্কয়ারের মান হচ্ছে কি কত? 0, এটা স্কয়ার হবে না, 0। অর্থাৎ 0 দিয়ে গুণ দিলে আমরা জানি 0 হয়ে যাবে। এই বিন্দুতে গতিশক্তি হবে 0। তাহলে এই বিন্দুতে আমরা দুইটা শক্তি পেলাম, একটা হচ্ছে গিয়া বিভব শক্তি 1176 এবং গতিশক্তি 0। অর্থাৎ এই বিন্দুতে আমরা জানি বিভব শক্তি আর গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ এই বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ এটাকেই বলবো আমরা যান্ত্রিক শক্তি, একটা mgh এবং হাফ mv স্কয়ার। আমরা mgh এর মান পেয়েছি 1176 জুল এবং
হাফ এম বি স্কোয়ার মান পেয়েছি 0 জুল, অর্থাৎ কোনো শক্তি নাই, গতিশক্তি নাই। এই বিন্দুতে বস্তুটা স্থির, কোনো গতিশক্তি নাই, অর্থাৎ মোট শক্তি 1176 জুল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বস্তুটা এই বিন্দু থেকে নিচে পড়ছে। নিচে পড়ার সময় এই বি বিন্দুতে একটা মুহূর্তে, যে মুহূর্তে বি বিন্দুতে ছিল, ওই মুহূর্তে আমরা বি বিন্দুর বিভব শক্তিটা মেপে নেই। তাহলে আমরা জানি বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে mgh, m এর মান 12, g এর মান 9.8, আর বস্তুটা এ থেকে বি বিন্দুতে পড়ার সময় দেখো এই 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এই 5, অর্থাৎ এই তিনটা জিনিস যদি গুণ করো তাহলে হবে 588 নিউটন। 588 নিউটন না জুল, অর্থাৎ বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি হবে কি 588 জুল, অর্থাৎ শক্তি কিন্তু কমে গেছে। এই বিন্দুতে ছিল কত? এই বিন্দুতে ছিল বিভব শক্তি ছিল 1176 ছিল, আর এখান থেকে দেখো বিভব শক্তি কমে কত হলো? 588 জুল, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। এখন আসো বি বিন্দুতে আমরা গতিশক্তি মাপার চেষ্টা করব। গতিশক্তি আমরা জানি হাফ এম বি স্কোয়ার। আমরা গতিশক্তি মাপতে হলে আমার বি স্কোয়ারের মান বের করতে হয়। যেহেতু বি স্কোয়ারের মান বের করতে হয়, আমরা জানি বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আগের মতোই বস্তুটা যেহেতু এ বিন্দুতে ছিল, তখন তার বেগ ছিল কি? আদি বেগ 0 ছিল, 2 সূত্রের 2, এই 2, আর এর মান হচ্ছে 9.8। আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী 9.8 অভিকর্ষজ বল দ্বারা আকর্ষণ করে, এবং এ থেকে বি বিন্দুতে নামার সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এই 5 মিটার। অর্থাৎ আমরা দেখলাম এই বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে আমরা বি স্কোয়ারের মান পেলাম 9.8। এই বি স্কোয়ারের মান যদি আমরা এখানে এই হাফ এম বি স্কোয়ারের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা বি বিন্দুর গতিশক্তি বের করতে পারবো। দেখো বি বিন্দুর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। দেখো হাফ এম এর মান, বস্তুটির ভর হচ্ছে 12 কেজি, আর বি স্কোয়ারের মান আমরা 98 নিউটন একটু আগে বের করেছি। তাহলে এই 98 নিউটন এবং 12 নিউটন, 98, 12 এবং হাফ যদি আমরা গুণ করি 588 জুল হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, বি বিন্দুতে আমরা বিভব শক্তি পেলাম 588 জুল, এবং বি বিন্দুতে গতিশক্তি পেলাম 588 জুল। অর্থাৎ এই দুইটা শক্তির যোগফল, দেখো এই দুইটা শক্তির যোগফল কিন্তু 1176। এই দুইটা শক্তির যোগফল অর্থাৎ 1176 জুল, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। দেখো এ বিন্দুতে মোট শক্তি ছিল 1176 জুল, এবং বি বিন্দুতে মোট শক্তি হলো 588 জুল হচ্ছে বিভব শক্তি, আর 588 জুল হচ্ছে গিয়া গতিশক্তি। অর্থাৎ এই গতিশক্তি এবং বিভব শক্তি মিলিয়ে কত? 1176 জুল। অর্থাৎ এই বিন্দুতে এবং বি বিন্দুতে শক্তির রূপান্তর হয়েছে, কিন্তু মোট শক্তির কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ শক্তির সৃষ্টিও হয় নাই, ধ্বংস হয় নাই। তবে এখানে একটু লক্ষ্য রাখবে, এই বিন্দুতে বিভব শক্তি ছিল 1176 জুল, গতিশক্তি 0 ছিল। আবার বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে গিয়া 588 নিউটন, অর্থাৎ দেখো এটা কমে গেছে, এই 1176 থেকে 588, অর্থাৎ অর্ধেক কমে গেছে। যতটুকু কমছে ঠিক ততটুকু বিভব শক্তি বাড়ছে। কারণ কি? এখানে বিভব শক্তি কি ছিল? 0 ছিল। বিভব শক্তি 588 বেড়েছে এবং গতিশক্তি 588 কমেছে। আমরা আগে দেখেছিলাম যে কোন একটা বিন্দুতে শক্তির ততটুকু পরিবর্তন হবে, অর্থাৎ বিভব শক্তি যতটুকু কমবে গতিশক্তি ঠিক ততটুকু বাড়বে। মোট শক্তির পরিমাণ কিন্তু কত? 1176 জুল। ঠিকই আছে, এটা এ বিন্দুতেও ছিল, এটা বি বিন্দুতেও ছিল। এখন বস্তুটা সি বিন্দুতে পড়েছে, অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দুতে পড়েছে। এখানে একটু লক্ষ্য রাখো, 5 মিটার এবং 5 মিটার,
10 মিটার অতিক্রম করে সি বিন্দুতে যখন পড়লো তখন সি বিন্দুর বিভব শক্তি হচ্ছে mgh, m এর মান 12, g এর মান 9.8 এবং এখানে দেখো কোনো হাইট নাই, উচ্চতা নাই, অর্থাৎ ভূপৃষ্ঠে সে পতিত হয়েছে। হাইট h = 0, যেহেতু 0 সুতরাং সি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ হচ্ছে গিয়া 0, অর্থাৎ সি বিন্দুতে কোনো বিভব শক্তি নাই। এখন আমরা দেখার চেষ্টা করব সি বিন্দুতে গতি শক্তি কতটুকু হলো। দেখো সি বিন্দুর গতির ক্ষেত্রে আমাদের বি স্কয়ারের মান বের করতে হবে। বস্তুটা যেহেতু এ অবস্থান থেকে সি বিন্দুতে আসছে, তার আদি বেগ ছিল 0 টু সূত্রের, এবং এর মান হচ্ছে 9.8 আর এস হচ্ছে গিয়া 5 এবং 5, অর্থাৎ সে 10 মিটার অতিক্রম করেছে। অর্থাৎ আমরা যদি 2 × 9.8 × 10 গুণ করি তাহলে 96 মিটার পার সেকেন্ড হয় বেগ। অর্থাৎ এই সি বিন্দুতে যখন পড়বে তখন বি স্কয়ারের মান হচ্ছে গিয়ে 96 মিটার পার সেকেন্ড। আমরা এই বি স্কয়ারের মান দিয়ে আমরা সি বিন্দুর বিভব শক্তি গতি শক্তি বের করার চেষ্টা করব। সি বিন্দুর গতি শক্তি হাফ mv স্কয়ার, হাফ m এর মান 12 এবং বি স্কয়ারের মান আমরা একটু আগেই বের করেছি 196। এখন দেখো হাফ 12 এবং 96 যদি সি বিন্দুতে বিভব শক্তি কত 0, বিভব শক্তি 0 এবং গতি শক্তি 1176। দেখো সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে গিয়ে বিভব শক্তি 0 এবং হাফ mv স্কয়ার 1176, অর্থাৎ মোট শক্তির পরিমাণ কত 1176, যা বি বিন্দুতেও কত ছিল 1176 জুল। আমি এখানে শুধু এই অংশটা নিয়ে আসছি যে বি বিন্দুতে তার মোট শক্তি ছিল 1176 জুল, সি বিন্দুতেও তার মোট শক্তি 1176 জুল, অর্থাৎ মোট শক্তির কোনো সৃষ্টিও হয় নাই, ধ্বংস হয় না। যদি সৃষ্টি হতো বেশি হতো, আর যদি ধ্বংস হতো তাহলে কমে যেত, কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ বি বিন্দুতে আমরা যদি বলি বি বিন্দুতে বিভব শক্তি ছিল 588 নিউটন, সি বিন্দুতে বিভব শক্তি হয়ে গেছে 0। সি বিন্দুতে বিভব শক্তি 0। বি বিন্দুতে গতি শক্তি ছিল 588 নিউটন আর সি বিন্দুতে গতি শক্তি হয়েছে 1176 নিউটন। অর্থাৎ এখানে যতটুকু বেড়েছে এখানে ঠিক ততটুকু কমেছে। অর্থাৎ বিভব শক্তি কমলো আর গতি শক্তি বাড়লো নিচে পড়ার সময়। এই কমা এবং বাড়ার পরিমাণ সমান, এই জন্যই মোট শক্তির কোনো পরিবর্তন এখানে হয় নাই। বি বিন্দুতেও মোট শক্তি ছিল 1176 জুল এবং সি বিন্দুতেও মোট শক্তি হচ্ছে 1176 জুল। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে বিভব শক্তি এবং গতি শক্তি। বিভব শক্তি কমেছে এবং গতি শক্তি ঠিক যতটুকু কমলো ঠিক ততটুকু বেড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 3টি বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করেছি। দেখো আমরা যদি 3টি বিন্দুতে মোট শক্তির পরিমাণ দেখি, এই বিন্দুতে বিভব শক্তির পরিমাণ 1176, গতি শক্তির পরিমাণ 0, মোট শক্তি কত 1176। বি বিন্দুতে এখন দেখো বি বিন্দুতে বিভব শক্তি 588 নিউটন, গতি শক্তি 588 নিউটন, মোট শক্তির পরিমাণ 1176। অর্থাৎ এখানে বিভব শক্তি 588 নিউটন কমেছে আর ঠিক গতি শক্তি 0 ছিল, 588 নিউটন বেড়েছিল। তাহলে এখানে বাড়বে আর এখানে কমবে। আবার দেখো বি বিন্দুতে বিভব শক্তি ছিল 588 নিউটন, সি বিন্দুতে বিভব শক্তি হয়েছে 0 নিউটন। সি বিন্দুতে বিভব শক্তি হয়েছে 0 নিউটন, তাহলে এখানেও কমলো। এখানে যতটুকু কমবে, দেখো বি বিন্দুতে গতি শক্তি ছিল 588 নিউটন, গতি শক্তি 588 নিউটন, আর সি বিন্দুতে গতি শক্তি আরো 588 নিউটন বাড়ছে। অর্থাৎ এখানে যতটুকু 588 নিউটন কমে 0 হয়েছে, এখানে 588 সাথে আরো 588 যোগ হয়ে 1176 হয়েছে। অর্থাৎ যতটুকু বিভব শক্তি কমলো ঠিক ততটুকু গতি শক্তি বাড়বে। এর জন্যই সি বিন্দুতে আমরা বলবো, এই জন্য দেখো সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 1176, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 1176,
এবং এই বিন্দুতেও মোট শক্তির পরিমাণ 1176, অর্থাৎ এই মোট শক্তির পরিমাণের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র শক্তি উপর থেকে নিচে নামার বিভব শক্তি কমেছে আর গতিশক্তি বেড়েছে। এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা আবার প্রথম স্লাইডে চলে আসলাম। স্লাইডে যে যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম, অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। যদি শক্তির সৃষ্টি হতো তাহলে শক্তি বেড়ে যেত, আর যদি শক্তি ধ্বংস হতো তাহলে শক্তি কমে যেত। কিন্তু আমরা দেখলাম শক্তি ধ্বংস হয় নাই, অর্থাৎ এই পরীক্ষায় আমরা 1176 জুল টোটাল শক্তি ছিল আমাদের। এখানে এ বিন্দুতেও 1176 জুল, বি বিন্দুতে 1176 জুল এবং সি বিন্দুতে 1176 জুল ছিল, অর্থাৎ শক্তির সৃষ্টিও হয়নি, ধ্বংস হয়নি। যদি সৃষ্টি হতো কখনো কখনো আমরা 1176 বেশি পেতাম, যদি ধ্বংস হতো কখনো আমরা 1176-এর সাথে কম পেতাম। কিন্তু যেহেতু ধ্বংস হয় নাই, সৃষ্টি হয় নাই, তাহলে কি হয়েছে? কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়েছে। এটাকে বলছি আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তি মূলত আর কিচ্ছু না, একটা হয়েছে গিয়া বিভব শক্তি mgh এবং আরেকটা বলবো আমরা হাফ mv²। এই দুইটা শক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে আমরা হয়তো একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হয়তো বুঝতে পারবো যে শক্তির কেন সৃষ্টি হয় না, কেন ধ্বংস হয় না। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, আর এটাকে বলবো আমরা শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমি একদম ক্লাসের শেষ মুহূর্তে। আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করব। ভবিষ্যতের কোনো আরও ক্লাস নিয়ে হয়তো কথা হবে, এই প্রত্যাশায় আজকে এখানে রাখছি। সবাই যেখানেই থাকো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।